একটা টেলিভিশন অনুষ্ঠান শুরু করার জন্য নানা রকম টেনশন থাকে। একটা বড় টেনশন যে অনুষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে শিল্পীরা, তারা ঠিক সময় আসবেন কিনা। এরকম নানান টেনশন নিয়ে একটা অনুষ্ঠান শুরু করতে হয়। কিন্তু আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে যদি এইরকম একটা টেনশনের কথা আপনাদের বলি, যদি বলি আমরা যেখানে দাঁড়িয়ে, যে অবস্থানে থেকে যে কাজটি করার কথা ছিল, যেখানে থাকার কথা ছিল, যে সময়ে যেখানে উপস্থিত হওয়ার কথা ছিল, সেটা কি আমরা সবাই হয়েছে? তাহলে এই মুহূর্তে যারা চ্যানেল আইয়ের এই বিশেষ তৃতীয় মাত্রা দেখছেন, তারা কি সবাই এক বাক্যে বলতে পারবেন যে হ্যাঁ, আমরা ঠিক সময় ঠিক কাজটি করেছি? 71 সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা রাখার জন্য, পাবার জন্য আমাদের যতটুকু যা কথা ছিল, চেষ্টা ছিল, সবকিছু আমরা ঠিকভাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করেছি? আমি জানি আমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনারা অনেকেই একটু দ্বিধাগ্রস্ত হবেন। আজকে যে দুজন অতিথিকে নিয়ে আমি বিশেষ তৃতীয় মাত্রা করছি, তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই। কিন্তু তার আগে আমার ডান পাশে যিনি রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সরোয়ার আলী, এবং বাম পাশে রয়েছেন ডক্টর ফজলুল আলম, বিশিষ্ট প্রাবন্ধিক, সংস্কৃতি কর্মী, এবং কঠিন কঠিন সব বই এবারের 21শে তিনি লিখেছেন। এই দুজনকে নিয়েই আমাদের আজকের তৃতীয় মাত্রা। এবং তৃতীয় মাত্রায় ডক্টর সরোয়ার আলীকে আমি প্রথম প্রশ্নটা যেটা করতে চাই, যে যেহেতু তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে জড়িত, এই ধরনের একটি জাদুঘরের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটুকু? না, যে সমস্ত দেশ এ ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, এই পরিমাণ আত্মদানের মধ্য দিয়ে স্বাধীন হয়, সে সমস্ত দেশে সাধারণভাবে রাষ্ট্র এরকম এ ধরনের জাদুঘর করে। মুক্তিযুদ্ধের বিজয়ের পরে 25টা বছর অতিক্রান্ত হল, বহু সরকার আসলো গেল, কিন্তু কোন সরকার কোন মুক্তিযুদ্ধ জাদুঘর করল না। এই দুঃখবোধ থেকে আমরা 8 জন একেবারেই সাধারণ নাগরিক, আমরা একটা নাগরিক উদ্যোগ গ্রহণ করেছিলাম। প্রথম দিকে বড় আশঙ্কা ছিল, যার বাবা, মা, দাদাকে হারিয়েছেন যারা, তার কাছে যদি একটা চশমাটি থাকে, যে চশমাটি তার পরিবারের অমূল্য সম্পদ, সেটিকে সে জাদুঘরে দেবে, সাধারণ নাগরিকের জাদুঘরে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে দেশের সম্ভবত এই ধরনের একটা জাদুঘরের চাহিদা ছিল। অগণিত মানুষ তাদের আপন সম্পদ জাদুঘরকে দিয়েছে। কি পরিমাণ দিয়েছে তার সংখ্যাটি পরিমাপ হলে বোঝা যাবে। এই মুহূর্তে আমাদের জাদুঘরে সামগ্রী, দলিল, সেই আমলের পত্রপত্রিকা, যুদ্ধাস্ত্র সব মিলিয়ে 15,000-এর উপরে স্মারক রয়েছে। একটা ভাড়া বাড়িতে সেগুনবাগিচে আছি, সে কারণে মাত্র 1300 আমরা প্রদর্শন করতে পারি। অবশ্য সন্তোষের সাথে জানাতে চাই কথাটি যে বর্তমান সরকার আমাদের একটি আগারগাঁও একটি জমি বরাদ্দ করে দিয়েছেন, এবং এই জমিতে আমাদের 6 তলা বিশিষ্ট একটা জাদুঘর নির্মিত হচ্ছে। নিচে 3টা বেসমেন্ট, বর্তমান জাদুঘরের 90 গুণ। এই জাদুঘরটির কনস্ট্রাকশন ওয়ার্ক আমাদের আশা করছি সেপ্টেম্বরে শেষ হবে, এবং খুব আপ্রাণ চেষ্টা করব আমরা যে ডিসেম্বরে না হোক, আগামী স্বাধীনতা দিবসের আগে এই নতুন জাদুঘরকে প্রবেশদ্বারটি সাধারণের কাছে উন্মুক্ত করার জন্য। অতীতের এই ঘটনাবলীর আলোকেই বাংলাদেশকে তো দাঁড়াতে হবে তার দায়িত্ববোধ নিয়ে, কারণ এই দায়িত্বটি তো এই 30 লাখ মানুষ আমাদেরকে দিয়ে গেছে, যে প্রশ্নটি আপনি করেছেন শুরুতে। তবে এটি তো সবসময় এই কথাটি বলে আমি এই পর্যায়ে শেষ করি, সেটি হচ্ছে যে অতীতের ঘটনাবলী তখনই অর্থবহ হয় যখন তার আলোকে একজন মানুষ বর্তমানকে বিশ্লেষণ করতে পারে এবং ভবিষ্যতের পথ নির্দেশ পায়। আমি অর্থবহ কথাটা নিয়ে আপনার কাছে আবার ফিরে আসবো, কিন্তু ডক্টর ফজলুল আলম, আপনিও সরোয়ার আলী সাহেব যেমন জাদুঘর তৈরি করেছেন, আপনিও কিন্তু আমাদের দেশের বা পৃথিবীর সংস্কৃতি নিয়ে কঠিন কঠিন সব বই লিখেছেন, যেটা আপনার পরিচয় আমি লিখেছি। আমাদের মূল জীবনযাত্রায় যখন আমাদের এত রকম সমস্যা বলেন, আনন্দ বলেন, সবকিছু রয়েছে, তার মধ্যে সংস্কৃতির এই জগৎটাকে
কতটুকু আমাদের তরুণ প্রয়োজন? ধন্যবাদ। এই সংস্কৃতির জগৎটা বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি খুব নিশ্চিত নই, তবে বলবো যে বাঙালিত্বের কথা যদি ভাবি এবং সেটাই যদি আমি সংস্কৃতি মনে করি, রূপান্তরিত করেন বাঙালিত্বের সংস্কৃতি, তাহলে আমি বলবো যে 26শে মার্চে যে যুদ্ধ শুরু হয়েছিল, 25শে মার্চের গণহত্যা শুরু হওয়ার পরে, সেটার কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, একটু মানে প্রেক্ষাপটে মানে পেছনে যাই, তাহলে আমার ধারণায় 1969 সন থেকেই এই সাংস্কৃতিক চেতনা, যেটা 1952 থেকে দানা বাঁধছিল, পুরোপুরি দানা বেঁধে গিয়েছিল 1969 যে শ্রমিক ছাত্র জনতার একটা আন্দোলনের, ঐক্য আন্দোলনে, এবং সেইটারই পরিপ্রেক্ষিতে রিয়াকশনারি অথবা প্রতিক্রিয়াশীল পাকিস্তানের প্রতিক্রিয়াশীল মহল নানা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে এইটাকে থামাতে হবে, এবং এটাকে থামাতে গিয়ে তারা যে একটা অদূরদর্শিতার পরিচয় দেবে সেটা কিন্তু আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে আমাদের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, সেটা বঙ্গবন্ধুর মুখ থেকে আমরা উচ্চারিত হয়েছি, কিন্তু তার আগে থেকেই আমরা জানতাম যে পশ্চিম পাকিস্তানের জাতাকল থেকে আমাদের মুক্তি পেতে হবে, এবং সেটারই 26শে মার্চে এসে আমরা বাধ্য হলাম একদম সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়ে সংগ্রামে নামতে। তার আগে আমরা যে সংগ্রামে নেমেছিলাম সেটাই ছিল সাংস্কৃতিক সংগ্রাম। হ্যাঁ, আমি এই কথাটি বলতে চাচ্ছি যে 52 ভাষা আন্দোলনের পর থেকে 25শে মার্চ 1971 পর্যন্ত আমরা কিন্তু যে সংগ্রামটা করেছি, সেখানে আমরা বলেছি গান দিয়ে সংগ্রাম করেছি, ছবি এঁকে সংগ্রাম করেছি, মানে মোট আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে সমৃদ্ধ করে কিন্তু আমরা যুদ্ধটা করছি। আপনি যদি সেই অর্থে যদি সংস্কৃতির কথা বলেন, তাহলে আমি বলবো যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের এই মুক্তির চেতনা কে বহু আগে থেকেই প্রতিফলিত করেছি, এবং সেটা অত্যন্ত চরম সত্য যে শিল্পকলা, তখন যে শিল্প আর্ট স্কুল যেটা আর কি, এখন আর্ট কলেজ যেটা, আর ইউনিভার্সিটি মানে ফ্যাকাল্টি অফ আর্ট যেটা, সেখানে কিছুদিন আগে প্রয়াত কাইম চৌধুরীর একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা সবাই বেরিয়েছিলাম সেই আন্দোলনের মধ্যে, পুরো চারুকলা ইনস্টিটিউট থেকে বেরিয়ে এসেছিল, এবং চারুকলায় শুধু নয়, সাহিত্যে, চিত্রকলায়, বিভিন্ন কবিতায়, গানে আমরা বারংবার এই মুক্তির চেতনা প্রতিফলিত করে চলেছি। তার ইতিহাস নানাভাবে লিপিবদ্ধ করা হয়ে গেছে, এবং আমি বলবো যে বাঙালির এই সাংস্কৃতিক চেতনাবোধটা খুব স্পষ্টভাবে পরিস্ফুটিত হয়েছিল, এবং 26শে মার্চে এসে আমরা যে অবস্থায় পতিত হলাম, সে অবস্থায় তখন কিন্তু আর আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড ভাবছি না, আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকেই যুদ্ধ ভাবছি। এই যুদ্ধ করেই আমরা এগিয়ে যাব। এবং আমরা যদি মনে করি রেডিওতে যে কথাবার্তাগুলো আমরা শুনছিলাম, বিভিন্ন রেডিওতে, শুধু আমাদের দেশের রেডিওতে না, বিভিন্ন দেশের রেডিওতে যেগুলো শুনছিলাম, সেগুলো আর তখন সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, তখন আর শুধু গান নয়, তখন আর শুধু বাজনা নয়, তখন আর কি, তখন ছিল সেটাও যুদ্ধ। সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যুদ্ধের মধ্যেই, যুদ্ধের একটা অঙ্গ হিসেবে আমি ধারণা করি। ডক্টর সারোয়ার আলী, আপনি নিজে সেই যুদ্ধে, সাংস্কৃতিক যুদ্ধে একজন অংশগ্রহণকারী, আপনার অভিজ্ঞতাটুকু আমি একটু আজকে নতুন করে শুনি। না, বিষয়টা একটু দু লাইনে একটু গভীরে যাওয়া ভালো। জি, পাকিস্তান যে সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির মৌলিক লক্ষ্য ছিল যে একটা দ্বিজাতিতত্ত্বের ভিত্তি, যে হিন্দু মুসলমান তারা দুটি জাতি, কাজেই মুসলিম প্রধান স্থান জায়গাগুলো নিয়ে পাকিস্তান তৈরি হবে, হিন্দু প্রধান জায়গা নিয়ে ভারত হবে। এই যে অর্থাৎ তারা প্রতিটি মানুষের
একটা ধর্ম পরিচয় আছে, এবং প্রতিটি মানুষের একটা জাতি পরিচয় আছে, এবং কোনো দেশে এটি নিয়ে কোনো সংঘাত নাই। কিন্তু পাকিস্তানের শাসকবর্গ এই দুটির মধ্যে একটা দ্বন্দ্ব, কল্পিত দ্বন্দ্ব আবিষ্কার করার চেষ্টা করেছে। আর জাতি পরিচয়ের গভীরে হচ্ছে তার সংস্কৃতি। কারণ সংস্কৃতি বলতে তো শুধু গান, নাচ, নাটক বোঝায় না, এটা তো জীবনের প্রতিচ্ছবি তার। যে কারণে দেখবেন যে এই যে ফুল আলম সাহেব যে কথাটা বললেন, এই যে 52 থেকে 1970 পর্যন্ত এই দীর্ঘ সময় লক্ষ্য করব আমরা যে গণতান্ত্রিক জাতীয়তাবাদী যে আন্দোলন, যেটি পরে একটা গতিবেগ পেয়েছে 6 দফা বঙ্গবন্ধু দাবার পরে, সমান্তরালভাবে কিন্তু সাংস্কৃতিক আন্দোলন চলেছে, যার শরিক আপনি বলেছেন যে সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, নাট্যশিল্পী সকলে যুক্ত হয়েছে। এই সমান্তরালভাবে এটি অগ্রসর হয়েছে। অর্থাৎ এটি যেমন আমাদের জাতির অধিকারের পরিপূর্ণতা লাভের ব্যাপার, ঠিক তেমনি এটি সাংস্কৃতিক স্বাধিকার অর্জনের বিষয়। কাজে সেই কারণে জাতীয় সংস্কৃতির যে যেন নির্বিঘ্ন হয়, বিকশিত হয় নির্বিঘ্নে, তার একটা লড়াই। আমি একটা দুটো উদাহরণ দিই, তাহলে খুব সহজ হবে। যে বাঙালিদের খুব প্রধান পুরুষ সংস্কৃতি, খুব প্রধান পুরুষ ধরুন রবীন্দ্রনাথ, নজরুল। রবীন্দ্রনাথকে তথ্য মাধ্যমে নিষিদ্ধ করা হলো 62 সালে। এটি হলো 67-তে খাজা শাহাবুদ্দিন তখন তথ্যমন্ত্রী। তখন না, আপনি ঠিকই বলেছেন, 61-তে জন্ম শতবার্ষিকী হয়েছে, কিন্তু ব্যান্ড হয়েছে 67-তে। 61-তে জন্ম শতবার্ষিকী, তখন থেকে আঘাতটা আসছে। তো রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু রবীন্দ্র জন্ম শতবার্ষিকী হলো। নজরুলকে একটা খণ্ডিত রূপে দেখানো হলো। পরিপূর্ণভাবে যে নজরুল, সেটি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হলো। কপাল জোরে বলা উচিত যে লোকগীতিটি আঘাতপ্রাপ্ত হয়নি। কাজেই এই যে সাংস্কৃতিক, ও তো শাসক বর্গ উপলব্ধি করেছে যে সংস্কৃতি যদি নির্বিঘ্ন বিকশিত হয় বাঙালির, তবে তার যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি, তার মূলে কুঠারাঘাত হবে। যে কারণে অস্ত্র নিয়ে যেমন মানুষ যুদ্ধ করেছে 26শে মার্চের পরে, যে কথা ফুল আলম সাহেব বলেছেন, একইভাবে কিন্তু মনে করেন স্বাধীন বাংলা বেতারের বলেন, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় বলেন, এমনকি আন্তর্জাতিকভাবে কনসার্ট ফর বাংলাদেশে বলুন, জন লোপেজের গান বলুন, রবি শঙ্করের কথা বলুন, আরে এই সাংস্কৃতিক লড়াইটি একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে আমাদের মুক্তি সংগ্রামের মধ্যে। গবেষক হিসেবে ডক্টর ফজলুল আলম এটা কতটুকু মনে করেন, এখানে বা বিশ্বাস করেন? এখানে আপনি যেটা বললেন আমি সম্পূর্ণ একমত। এখানে একটুখানি আরেকটু খাজফাজ আছে। সেটা হচ্ছে আমরা মনে করি যে বাঙালিত্বের বাঙালি জাতীয়তাবাদের প্রকাশটা এই সময়ে আর কি গড়ে উঠেছিল। কিন্তু আমি মনে করি যে বাঙালি জাতিসত্তা যেটা ছিল, সেটা কিন্তু বাঙালি জাতির নয়, শুধু এই ভূখণ্ডের যত অধিবাসী আছে সবারই নাম দেওয়া হয়েছিল বাঙালি। পূর্ববঙ্গে যারা বস করে তারা পূর্ববঙ্গবাসী, তারা বঙ্গবাসী। এই পূর্ববঙ্গবাসীদের জন্যই এই আন্দোলন, এই মুক্তির সংগ্রাম। কিন্তু ডক্টর ফজলুল আলম, এই আন্দোলনটা কি সমস্ত মানুষের জন্য আমরা বলতে পারি না? প্রতীকী হিসেবে হয়তো শুধু বাঙালির কথা আপনি বলছেন, কিন্তু সারা পৃথিবীর মানুষই কি এইটুকু স্বাধীনতা চায় না? অবশ্যই, এটাই আমি বলতে চাইছি, আসছি আর কি। আমি এইটুকু ভূমিকা আপনার কথার প্রেক্ষিতে বলে আমি যেটা আসছি, সারা পৃথিবীর মানুষের কথা যদি বলি, আমি তখন নিজে পশ্চিম পাকিস্তানে থাকতাম এবং এই তথ্যগুলো আমাদের কাছে মানে ঢেকে রাখা হতো। এমনকি পাশ্চাত্য জগতেও এটা খুব একটা প্রচার হয়নি তখনও। তার কারণ ছিল অনেকগুলো সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল শক্তি বিশ্বের এগুলোকে আড়াল করার চেষ্টা করেছিল। এবং আপনারা জানেন যে 25শে মার্চে ঢাকা থেকে যত বিদেশি সাংবাদিক এবং যারা ছিল, তাদেরকে জাহাজে করে বঙ্গোপসাগরে
এক জায়গায় নিয়ে গিয়ে রাখা হয়েছিল যাতে তারা না দেখতে পায় এখানে কি হচ্ছে। এবং পরে তারা যখন ফিরতে পারলো, তারা এসে দেখলো এই গণহত্যার ছবি। তখন ধীরে ধীরে এটা সারা বিশ্বে প্রচার হতে শুরু করলো। এবং অ্যান্টনি মাসকারেনাস তার যে রিপোর্টটা লুকিয়ে পালিয়ে লন্ডনে গিয়ে সানডে টাইমস পত্রিকা প্রকাশ করলো, তখন আমরা পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীতে সারা পৃথিবীতে আমরা তখন মেনে নিলাম যে একটা বিরাট হত্যাযজ্ঞ হয়ে গেছে। তার আগে কিন্তু আমরা এটা, তখন থেকে যে আন্দোলন শুরু হলো পৃথিবীতে, সেই পৃথিবীর আন্দোলনের মধ্যে গান হলো, সাংস্কৃতিক উৎসব হলো, জর্জ হ্যারিসনের বাংলাদেশ গান হলো, জোয়ান বাজের গান হলো, তারপরে পণ্ডিত রবিশঙ্করের কনসার্ট হলো। কিন্তু এগুলো তো সব হলো পরের কথা। 26শে মার্চ 71-এর পরের কথা। হ্যাঁ, 26শে মার্চের ইম্পর্টেন্সটা ওখানেই আসলো যে যতক্ষণ না এটা আন্তর্জাতিকভাবে প্রচার হচ্ছিল ততক্ষণ আমরা মনে করছিলাম, পশ্চিম পাকিস্তানে অন্তত পক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছিল খবরটা, যে এগুলো কিচ্ছু না, কোনো ক্ষতি হয়নি, এগুলো সমস্ত ইন্ডিয়ার প্রোপাগান্ডা। মানে ভারত প্রোপাগান্ডা করছে যে বাংলাদেশে আর মানে পাকিস্তান আর্মি পূর্ব পাকিস্তানে হত্যাযজ্ঞ করছে, এইটাই ছিল ধারণা। কিন্তু যখন সারা বিশ্বে জেনে গেল সত্যিকার ঘটনা এবং ছবি পর্যন্ত প্রকাশিত হয়ে গেল, তখন সারা বিশ্ব জেগে উঠল এই 26শে মার্চের পক্ষে। তখনই আমাদের সংগ্রাম, যেটা 26শে মার্চ শুরু হয়েছিল, সেটা পূর্ণ বেগে এগিয়ে গেল আর কি। না, সেটা তো যুদ্ধ এবং সারা পৃথিবীতে আপনি যেটা বলছেন সাংস্কৃতিক আন্দোলন। কিন্তু আমরা কথা বলছিলাম যে 52 থেকে 1971-এর 25শে মার্চ পর্যন্ত যে আমাদের সাংস্কৃতিক আন্দোলন, যেটা যুদ্ধ ছিল না, মানে বন্দুক হাতে যুদ্ধ ছিল। এইখানে কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠার খুব একটা সুযোগ ছিল না। ছিল কি? ছিল না। যারা গান গাইতে পারত তারা গান গেয়েছে, যারা কবিতা লিখতে পারত তারা কবিতা লিখেছে, যারা লিখতে পারত সাংবাদিকতা করতো তারা লিখেছে, কিন্তু সবই যুদ্ধের একটা অঙ্গ হিসাবে। পরবর্তী পর্যায়ে যুদ্ধের অঙ্গ হয়ে গেছে, কিন্তু তখন তারা কিন্তু দেশ ভেবে লিখেছে, তারা দেশের কথা লিখেছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আমরা দেখলাম যে সবগুলো কিন্তু একটা সুতোয় বাঁধা। তখন আমাদের এটা মনে রাখতে হবে যে যুদ্ধটা মাত্র 10 মাসের যুদ্ধ হয়েছিল, 9 মাসের যুদ্ধ, 9 মাসের যুদ্ধ হয়েছিল। এই 9 মাসের মধ্যে আপনি যেটা বলছেন যে পরবর্তী পর্যায়ে কি আপনি এই 9 মাসের মধ্যেই ধরছেন? না না, উনি শুরুর ওই যে 52 থেকে 70 অবধি যে সাংস্কৃতিক আন্দোলন, যেটা আমি বলেছি সমান্তরালভাবে অগ্রসর হয়েছে রাজনৈতিক আন্দোলনের সাথে, সেটির ব্যক্তি এবং তার গ্রহণযোগ্যতায় এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার যে ভূমিকা, এই বিষয়টির উপরে উনি একটা গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আমি তখন তো ছাত্র আন্দোলন করি। 21শে ফেব্রুয়ারি আপনার যে কি পরিমাণ গণজোয়ার যুক্ত হয় সেটা বলি। 21শে ফেব্রুয়ারি যে শহীদ মিনারে যে অনুষ্ঠান হতো, যেটি অধিকাংশ আলতাফ মাহমুদ সুর দিয়েছেন, শেখ লুৎফুর রহমান, অজিত রায়, আব্দুল লতিফ, সন্ধ্যাবেলা তো জনারণ্য, মানে একেবারে। হ্যাঁ, আরেকটি উদাহরণ দিই আপনাকে। 61-তে তো রবীন্দ্র শতবার্ষিকী হলো, 67 থেকে পহেলা বৈশাখে রমনার বটমূলে অনুষ্ঠান। এবং লক্ষ্য করেছি আমরা যে বঙ্গবন্ধু 6 দফার আন্দোলন যত অগ্রসর হয়েছে, রমনার বটমূলে যা স্থান সংকুলন করা মানুষের অসম্ভব হয়ে পড়েছিল ছায়ানটের পক্ষে। অর্থাৎ সংস্কৃতিকে অবলম্বন করেই এই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন একটা পূর্ণতার রূপ পেয়েছে, যে শব্দটা আগে বলেছি আমি, সেই পূর্ণতার রূপ পেয়েছে। এবং আমাকে যদি এই কথাটা শেষের দিকে যেতে বলেন, তাহলে আমি বলবো এই কথাটি যে এই মুক্তিযুদ্ধের এই প্রস্তুতি পর্বের সময়ে এদেশের মানুষের যে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলন 25শে মার্চ গণহত্যা শুরু হওয়ার পরে এটি একটি সশস্ত্র রূপ নিয়েছে। সেখানেও কিন্তু আবার লক্ষ্য করছি আমরা যে সাংস্কৃতিক কর্মী যারা, শিল্পী যারা, তারা, আপনি আগেও বলেছেন যে এরা একটা বড় ভূমিকা রেখে চলেছে, এবং শুধু নিজেরাই রেখেছে তা না, সে আন্তর্জাতিকভাবে শিল্পী সমাজকে
এর সাথে যুক্ত করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। জি, আমরা বলেছি তখন গানের কথাগুলো কিন্তু বুলেট হয়ে গেছে, তাই সেইভাবে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে উৎসাহিত করেছে। সুতরাং আমরা এভাবে কি বলতে পারি জিনিসটা যে আসলে একটা একটা করে সিঁড়ি তৈরি হয়েছে 52 থেকে? জি, আমি এই কথাটির সাথে খুব আমি বলবো যে সংস্কৃতির নির্বিঘ্ন বিকাশের জন্য শুধু সিঁড়ি তৈরি হয়নি, একটার পর একটা বাঁধ ভেঙে ভেঙে এগিয়ে গেছে মানুষ। জি, এক একটার পরে বাধা আসছে। বাংলাদেশের জন্য কিন্তু কথাটা সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা যে কথাটা বলছেন সেটা নয়, এটা কিন্তু যুদ্ধটা শুরু করার জন্য এটা আসলে কিন্তু তার একটা শক্তি ছিল, তাই। জি, সেটাও ডক্টর ফজলুল আলম। সংস্কৃতি ভিত্তিক আন্দোলনটা অনেক আগেই শুরু হয়েছিল এবং এই সংস্কৃতি ভিত্তিক আন্দোলনটা যে রাজনৈতিক পর্যায়ে চলে সেটাও আগেও এসেছিল 1952 সন থেকে এটা রাজনৈতিক পর্যায়ে চলে এসেছিল এবং ধীরে ধীরে বিশেষ করে আইয়ুব খানের আমলে আমরা যদি বাংলা একাডেমির কথা ধারণা করি, বাংলা একাডেমিতে যে কর্মকাণ্ডগুলো হয়েছিল সে সময় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র হয়েছিল, ভাষা থেকে শুরু করে বই প্রকাশ থেকে শুরু করে সবকিছুতে, এবং যার জন্য 4 জন সুবিখ্যাত ব্যক্তিকে বাংলা একাডেমির থেকে বহিষ্কার করার জন্য দাবি উঠেছিল, তাদের নাম আমার এখানে বলার দরকার নেই, সেটা ইতিহাস বইয়ে আছে। এই আন্দোলনগুলো কিন্তু সংস্কৃতি আন্দোলনের এই 1971-এর আগেই শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের সাংস্কৃতিক চেতনা ছিল মুক্তির চেতনা, যে আমরা আর, যেটা বঙ্গবন্ধুর ভাষায়, আমাদের আর দাবায়া রাখা যাবে না। উনি এই কথাটা বলেছিলেন, দাবায়া রাখা যাবে না, দাবিয়ে রাখা বলেন। সুনির্দিষ্টভাবে বোধহয় বলা যায় এরকম কথাটা কিনা, দেখেন ফলানো সাহেব, এমন কথা বলা যায় কিনা যে বাস্তবিক পক্ষে এই যে পাকিস্তান থেকে কনসেপ্ট থেকে এই যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের যে ভাবনাটা, এই ভাবনাটা যদি আমরা মূল সূত্র থেকে ধরে 71 পর্যন্ত পৌঁছাই, তাহলে সম্ভবত এই কথাটা বলাই চলে যে মানুষের পরিচয়। আপনি যেটা বললেন সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের যে ভুল ছিল, দ্বিজাতি তত্ত্বের যে ভুলটা ছিল, সেই ভুলটা মানে প্রকাশ পেতে এতদিন লাগলো। না, সাধারণ মানুষ ওই যে জাতি পরিচয় আর ধর্ম পরিচয়ের কথা বলছিলাম আমি, যার মধ্যে দ্বন্দ্ব নাই কোনো, আস্তে আস্তে মানুষ নিজেকে বাঙালি হিসেবে শনাক্ত করা শুরু করলো এবং তার ধর্ম পরিচয়টিকে অক্ষুণ্ণ রেখেই সেই জাতি পরিচয় ধন্য হয়ে বাঙালির আপন স্বাধীন আবাসভূমি বাংলাদেশে গড়ে তুলল একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। এটি হচ্ছে খুব খুব স্বল্প কথায় বাংলাদেশের আবির্ভাবের ভিত্তিমূল, যে ভিত্তিমূলে দাঁড়িয়ে ওই চারনীতি হয়েছে। তো যেটি আবার বলা উচিত, যে আমি যেহেতু চারনীতির কথায় আসছি সেই জন্য বলছি যে এটি কিন্তু বাংলাদেশের কোনো নতুন আবিষ্কার ব্যাপার না, এটি সকল আধুনিক রাষ্ট্রের একটা সার্বজনীন মূল্যবোধ, যার ভিত্তিতে সকল আধুনিক রাষ্ট্র গড়ে ওঠে। হ্যাঁ, আমি কথাটা শেষ করি। ডক্টর সালাউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতায় বলছিলেন যে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়। উনি বলছেন যে আধুনিক রাষ্ট্রমাত্র এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ কোন ধর্ম, সকল ধর্মের সম অধিকার থাকবে এবং কোন ধর্ম কোন ডিসিশন মেকিং এ প্রভাবিত করবে না, আর ধর্মভিত্তিক রাষ্ট্রে কোনো গণতন্ত্র থাকে না। এখানে আমার মনে হয় একটা কথা বলতে হয়। আপনি যখন 6 দফার কথা বললেন, 6 দফার থেকে যদি আপনি শুরু করেন, তাহলে সেটা ছিল পূর্ব পাকিস্তানে স্বায়ত্ত শাসনের আন্দোলন, এবং এইখানে শেখ মুজিবুর রহমান যে ডিপ্লোমেসির পরিচয় দিয়েছিলেন, কিন্তু মৌলানা ভাসানী সেই ডিপ্লোমেসির পরিচয় দেন নাই। তিনি একবারে আসসালামু আলাইকুম দিয়ে বসে আছেন, যে তারা যদি না মানে আসসালামু আলাইকুম, তোমরা বিদায় হোক। কিন্তু এভাবে তো একটা দেশের যে একটা মানে একটা সংগঠনমূলক কনস্টিটিউশনালি সৃষ্ট এক পাকিস্তানের পশ্চিম আর পূর্ব মিলে এক পাকিস্তানকে বিচ্ছিন্ন করা যায় না। সেখানে শেখ মুজিবুর রহমান
যে কূটনৈতিক চাল চেলে 6 দফা দিয়ে স্বায়ত্তশাসন জেনেই যে ওরা মানবে না, ইয়াহিয়া খান ভুট্টো এটা মানবে না, এটা মেনেই তিনি এই 6 দফা দিয়েছিলেন। এবং তার পরবর্তী পর্যায়ে কি হবে সেটা কিন্তু তিনি জানতেন। কেউ যদি আপনারা বিভিন্ন কলাম এবং শেখ মুজিবের যে অসম্পূর্ণ জীবনীটা পড়েন, তাহলে দেখতে পাবে যে শেখ মুজিব জানতো কি হবে, এবং তিনি যে ধরা দেওয়ার জন্য উনি যে পালিয়ে যাননি 25শে মার্চ, 7ই মার্চের ভাষণে তো বঙ্গবন্ধু পুরোটাই বোঝা যায় যে তিনি কিন্তু ভবিষ্যৎটা জানতেন বলেই কিন্তু সেই রকম একটা ভাষণ দিয়েছেন, যেটা যেমন আজকে আপনি একটা লাইন মাত্র উল্লেখ করলেন। প্রত্যেকটা মানুষের জীবনে ওখান থেকে কিন্তু অনেক লাইন উল্লেখ করার মতো রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষই সেখান থেকে অনেক কিছু গ্রহণ করেছে এবং সেইভাবে এগিয়ে গেছে। এইখানে হচ্ছে পশ্চিম পাকিস্তানের যে খেলাটা ছিল এই দেশকে দাবিয়ে রাখার জন্য, এই দাবিয়ে রাখার খেলাটা বঙ্গবন্ধু খুব ভালোভাবে উপলব্ধি করেছেন, মোকাবেলা করেছেন। এবং এই মোকাবেলা করার জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তখন আর পূর্ব পাকিস্তান নাই, তখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে আর মানে বঙ্গীয় একটা ভূখণ্ড। এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য সাধারণ মানুষ শুধুমাত্র এগিয়ে আসবে না, যারা শিক্ষিত বুর্জুয়া ব্যবসায়ী তারা কিন্তু সবাই এক নাগারে এগিয়ে আসবে। আপনারা জানেন, আপনিও খুব ভালোভাবেই জানেন যে বুর্জুয়াদের ছাড়া কোনো সংগ্রাম সফল হয় না। এটা আমার কথা না, যারা মার্কসিজম পড়বে তারাও বলবে যে বুর্জুয়াদের সমর্থন ছাড়া কিন্তু কোনো বিপ্লবও সফল হয় না। এই যে এখানে একটা বড় বিপ্লব হয়ে গেল, মানসিক বিপ্লব, অনেকে তখন দ্বিখণ্ডিত ছিল মনে মনে। 25শে মার্চের আগে বা 26শে মার্চের আগে অনেকে দ্বিখণ্ডিত ছিল, আমরা কি যাব না যাব না, আমরা কি যাব কি যাব না। কিন্তু 25শে মার্চের পরে 26শে মার্চ থেকে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পরে এই দ্বিখণ্ডিত মনোভাবটা আর রইল না। তারা তখন একত্র হয়ে গেল এবং তখন বুর্জুয়া, অবুর্জুয়া, পেশি বুর্জুয়া বা সাধারণ জনগণ, ছাত্র, শ্রমিক সবাই একত্রে জেনে গেল যে আর আমাদের পথ নেই, আমাদের আর ফেরার পথ নেই, আমাদেরকে সংগ্রাম করতে হবে, তাতে মরি বা বাঁচি, কিন্তু সংগ্রামে আমাদের নামতেই হবে। এইখানেই হচ্ছে সমস্তটা ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা এসে এইখানে একটা পিনাকেলে উঠেছে, একটা উচ্চ শিখরে উঠেছে। এই উচ্চ শিখর থেকে আর আমাদের ফেরার কোনো পথ ছিল না। এবং সেটাকেই আমি বলবো যে আমাদের একটা বিরাট বড় সাংস্কৃতিক বিপ্লব হয়ে গেছে, সেটা অস্ত্র দিয়ে 25শে মার্চে গণহত্যার আগেই, এবং সেটা বঙ্গবন্ধুই শুরু করেছিলেন 7ই মার্চে। আমি তাত্ত্বিক আলোচনাটি যাই না, শুধু আমি এই কথাটা একটা কথা বলি আর কি। বঙ্গবন্ধু শুধু কূটনৈতিক ব্যাপারটা নয়, আমি এক জায়গায় বলেছি এবং এখনো বিশ্বাস করি লেখার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে যে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ থেকে একটা রাষ্ট্রনায়কে রূপান্তরিত হয়েছেন। অর্থাৎ এর বাংলাদেশের স্বাধীনতার যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, এটা যে একটি স্বাধীনতা সংগ্রাম, একটা মুক্তির সংগ্রাম, এই বিষয়টি দুটো ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল বেসিস আছে। একটা ফান্ডামেন্টাল বেসিস হচ্ছে যে 1947 সাল থেকে 70 সাল অবধি সারা পাকিস্তানে কখনো সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই জাতীয় নির্বাচনে যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ, তাদের ক্ষমতা যেতে বাধা দেওয়া হয়েছে। কাজেই তার একটা কনস্টিটিউশনাল বেসিস আছে টু রিভল্ট অ্যান্ড এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি। এটা একটা বেসিস। 2 নম্বর বেসিস হচ্ছে তার, যেটা করে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাংলাদেশে যে প্রবাসী সরকারের যে বেড়েছে তার একটা বড় কারণ এটি। আর দ্বিতীয় হচ্ছে সেটি হচ্ছে এর পিছনে এই মুক্তিযুদ্ধটা কেবলমাত্র মনে করেন আমাদের মতো মুক্তিবাহিনীর যে যুদ্ধ করে তো দেশটা স্বাধীন হতো না, এটা একটা জনযুদ্ধের মতো ছিল। আমি একটা উদাহরণ দিয়ে শুধু বলি, যখন আমাদের বাহিনী আমরা দেশের মধ্যে প্রবেশ করলাম, গ্রামের পর গ্রাম দেখেছি যে কোনো যুবক গ্রামে নেই, হয় প্রাণ ভয়ে স্থান ত্যাগ করেছে, না হলে আলবদর শামস
পাকিস্তান বাহিনী হত্যা করতে হবে, অথবা মুক্তিযুদ্ধে যোগ দিতে গেছে। বাংলার সাধারণ নারী, একেবারে রক্ষণশীল পরিবারের নারী, যে নারী কখনো সম্ভবত গৃহের থেকে বেরোয়নি, সাংস্কৃতিক বিপ্লবে যে কথাটা বললেন যে এই যে নারী ক্ষমতায়নের যে একটা বিপ্লবী ঘটনা ঘটলো, তারাই ধরেন আমাদের অস্ত্রগুলো লুকিয়ে রাখলো, তারাই আশ্রয় দিল, তারাই খাদ্য দিল, এবং শুধু তা না, এইটুকু জেনে যে এটা যদি জানতে পারে তবে তার চরম সম্ভ্রমহানি হতে পারে, জীবন যেতে পারে। অর্থাৎ এই যে জনগণের অংশগ্রহণে একটা কনস্টিটিউশনালি ইলেক্টেড ইন্ডিভিজুয়ালস, তারা একটা গভর্নমেন্ট তৈরি করেছে, কাজেই তার গ্লোবাল বেসিসটা, ইউনিভার্সাল বেসিসটা খুব বড় হয়ে উঠলো, বুঝলেন না? তাহলে ডক্টর সরোয়ার যে কথাটা, আপনারা কি ওনার কথার একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন না যে 26শে মার্চে যে যুদ্ধটা শুরু হয়েছিল, সেই যুদ্ধটা প্রথম পর্যায়ে অসংগঠিত ছিল, জি, এবং এই অসংগঠিত অবস্থায় যুদ্ধ শুরু করি আমরা, এবং তাতে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে শুরু করে যারা অস্ত্রধারী যারা এসছিল তারা এবং জনতা, বলেছেন যেটা সবাই আন্দোলনে যোগ দিয়েছিল বলেই কিন্তু এটা তো সহজ, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, অবস্থা থেকে সংগঠিত, যে কথাটা আমি বলছি, আমাদের একটা প্রবাদ রয়েছে, গোলায় গোলায় ধান আর গলায় গলায় গান। তারাই কিন্তু আপনি মা বোন যুবক সবার কথা বলেছেন যে সবাই গোড়ায় ধানের কাজ ছেড়ে গান ছেড়ে অস্ত্র তুলে নিয়েছে এবং যুদ্ধ করেছে এবং নানাভাবে যুদ্ধে সহায়তা করেছে। আজকে 2015 26শে মার্চে দাঁড়িয়ে আমি কি এই প্রশ্নটা আপনাকে করতে পারি যে আমাদের আবার এখন আমাদের জীবনের যে অবস্থা, যে অস্থিরতা, আমাদের আবার সেরকম একটা সাংস্কৃতিক আন্দোলন দরকার? আমি এই কথাটা এভাবে বলি যে এইটি আপনার কাছে প্রশ্ন, আসলে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এগুলো 40 বছর পরে এটা বিশ্রাম বা ভ্রমণের সময়, কিন্তু বাংলাদেশে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে। প্রত্যেকটি সংবাদপত্রের মার্চ আর ডিসেম্বরে প্রথম পৃষ্ঠায় প্রথম কলাম হচ্ছে মুক্তিযুদ্ধ। প্রতিটি চ্যানেলে প্রাইম টাইমে নিউজে মুক্তিযুদ্ধের পর একটা ক্লিপ, বড় একটা লম্বা সময় যাচ্ছে। এই ব্যতিক্রমটা কেন হয়েছে? তার প্রধান কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের কিছু বিষয় অমীমাংসিত থেকে গেছে, আর কিছু মীমাংসিত বিষয় বিশেষ করে 75-এর ঘটনাবলীর, নির্মম ঘটনাবলীর পরে অমীমাংসিত করার চেষ্টা করেছে। এই দুটো বিষয়কে বিবেচনায় যদি আনি, আমি অমীমাংসিত বিষয় বলতে বলছি যে যারা অন্তত দেশে অনুচর এই গণহত্যা নৃশংসতাযুক্ত ছিল তাদের বিচার প্রক্রিয়া 40 বছর পরে শুরু হয়েছে, এটি একটি অমীমাংসিত বিষয় রয়েছে। এটি একটা তার যৌক্তিক পরিণতির দিকে যাওয়ার ব্যাপার আছে। একটি মীমাংসিত বিষয় যে চালনীতির কথা বললাম, এর উপরে বারবার অস্ত্রোপচার করা হয়েছে, এটি পুনঃস্থাপিত হয়েছে সত্য, কিন্তু এটি তো সত্য যে সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু সমাজে কি পুনঃস্থাপিত হলো? সমাজের গভীরে এই ধর্মভেদে, বৃত্তভেদে যে বিভাজন রেখা, সেই বিভাজন রেখা তো বাংলাদেশের মানুষ আমরা এখনো অতিক্রম করতে পারিনি। কিন্তু সে অতিক্রম করার জন্য তো এখন যুদ্ধ করা যাবে না, না, সেটার জন্য এই লড়াইটা, সেই জন্য তো অস্ত্র হাতে হবে না। এখনো এর লড়াইয়ের অবলম্বন সংস্কৃতির মানুষদের, এই লড়াইয়ের অবলম্বন সংস্কৃতি। এই লড়াইটি আমাদের চালিয়ে যেতে হবে, শুধু রাজনীতিবিদদের উপর নির্ভর না করে। সেই জন্য সংস্কৃতি কর্মীর কথা বললাম, যে সংস্কৃতির মানুষ, সমাজের মানুষ, তারা এই যে বিভ্রান্তির সৃষ্টির যে প্রয়াস আবার শুরু হয়েছে, তার বিরুদ্ধে সচেতন সমন্বিত একটা উদ্যোগ গ্রহণ না করলে মুক্তিযুদ্ধের যে স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশটি এই চার নীতির মধ্যে প্রতিফলিত হয়েছে, সে বাংলাদেশের স্বপ্নটি আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো না। ডক্টর ফজলুল, আপনি কি এটা বিশ্বাস করেন? এখানে আমরা যেটা লাস্টে এই কথার আগে সংগঠনের কথা বলছিলাম, আমরা যখন সংগঠিত হতে শুরু করি তখন কিন্তু শত্রুপক্ষ ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করে। এবং এখানে একটা কোথায় পড়েছিলাম আমার মনে নাই, ওরা বলেছিল যে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে যে যুদ্ধটা 26শে মার্চ শুরু হয়েছে,
এখানে এত সহজে ক্লিয়ার কাট শত্রু মিত্র বোঝার উপায় অন্য কোথাও ছিল না। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মধ্যে একই ভাষায় একই ব্যবহার করছে, ভিয়েতনামেও তাই। এখানে ওদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, যারা শত্রুপক্ষ, এত পরিষ্কার, আর আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এতটা পার্থক্য যে খুব সহজেই শত্রু নির্ণয় করা যায়। তারপরেও তারা কিন্তু অত্যন্ত সংগঠিত হয়ে আমাদের মধ্যে দিয়েই, আমাদের বাঙালিদের মধ্যে দিয়েই তারা সংগঠিত হয়ে আমাদের উপরে অত্যাচার, আক্রমণ এটাকে জোরদার করতে পেরেছিল। এবং যেটার পরিণতি আজকে আমরা এই 43 বছর পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এতদিন হয়নি, হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। এবং সেটা কিন্তু তখন আর পশ্চিম পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের আর্মির আওতায় যে হত্যাযজ্ঞটা হয়েছিল সেটা কিন্তু তখন অনেক বাঙালির হাতে চলে গিয়েছিল, অনেক বাঙালি দালালের হাতে চলে গিয়েছিল। এবং সেইটারই বিচার এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের পক্ষে পশ্চিম পাকিস্তানের বিচার করা এখন আন্তর্জাতিক আইনে না সম্ভব, কিন্তু খুব জটিল, খুব জটিল। হতে পারতো 195 জন বিচার হতেই পারে। হ্যাঁ, কিন্তু এই যে ব্যাপারটা, যে সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও আমরা সরাসরি শত্রুকে মানে ঘায়াল করতে পারিনি, কারণ আমাদের মধ্যে থেকেই আমাদের স্বাধীনতা আন্দোলনকে বিশ্বাসঘাতকতা করেছিল। এটা তো খুবই স্পষ্ট যে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা দিবস আমরা পালন করি, সেখানে তো বাঙালিরা যদি দেখে না দেবে, একেবারেই সুনির্দিষ্ট ভাবে এমন সব মানুষকে মানে মারা হয়েছে যারা আমাদের সমাজের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমার মনে হয় এই ব্যাপারে আপনি হয়তো কিছু না। একটা মুক্তিযুদ্ধের সময় অক্সফাম টেস্টিমনি অফ 60 বলে একটি বুকলেট বের করে। এই বইটি তারা সব দেশের রাষ্ট্রনায়কদের কাছে পাঠায়। এদের মাদার টেরেসা থেকে শুরু করে সিনেটর এডওয়ার্ড কেনেডি এবং লিডিং জার্নালিস্ট যারা শরণার্থী শিবির বা মুক্ত এলাকা সফর করেছেন তাদের একটা। সেখানে যারা সাংবাদিক যারা এক বাক্যে একটি কথা বলছেন, সেটি হচ্ছে যে পাকিস্তান বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছে, কিন্তু লক্ষ্য বস্তুকে চিহ্নিত করে হত্যাকাণ্ড এটি করছে তাদের বাঙালি, তাদের ভাষায় ধর্মান্ধ সহযোগীরা। এবং তার চরম রূপটা দেখলাম আমরা, যেটি আপনি বললেন 13-14 তারিখের রাতে। আমি একটা খুব মর্মস্পর্শী ঘটনা বলে আমার এই কথাটা শেষ করি, কারণ উদাহরণগুলো খুব জরুরি আজকালকার নতুন প্রজন্মের জন্য। বিশেষ করে মুক্তিযুদ্ধ জাদুঘরে রেহানা বলে একটি 4 মাসের বাচ্চার একটা শার্ট আছে। এটি আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রথম কালেকশন। আমরা খুলনায় গেছি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা, সেখানে আব্দুল সালাম বলে এক ভদ্রলোক এটি আমাদের হাতে দিলেন। খুলনার দিঘিনালা গ্রামে আব্দুল সালাম মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। তার এই খবরটি পেয়ে পাকিস্তান বাহিনী তার বাসায় যায় এবং তাকে এই বাসাটা কে চিনিয়ে দিয়েছে। পাকিস্তান বাহিনীর মেজর সাহেব তো এটা চেনেন না, ক্যাপ্টেন সাহেব তো বাসা চেনে না। এরাই এই শান্তি কমিটি প্রথম কিন্তু খুলনায় হয়েছে, ইউসুফ সাহেব, মৌলানা ইউসুফ সাহেব আন্ডারে। ওরা তার বাসায় নিয়ে গেছে এবং আব্দুল সালামকে না পেয়ে তার 4 মাসের শিশু রেহানাকে বুটের তলা পিছিয়ে হত্যা করে। সালাম যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরে এটি তার কন্যার একমাত্র স্মৃতি। মানে নির্মমতা, নৃশংসতা যা ঘটেছে, পাকিস্তান বাহিনীর নির্মমতা নৃশংসতার একটা মাত্রা দেখছি, কথা আছে, কিন্তু এই নৃশংসতার তো পাকিস্তান বাহিনীকে তথ্যগুলো সাপ্লাই দিয়েছে। হ্যাঁ, তাই তো বলছি। হ্যাঁ না, এবং এই জন্য বলছিলাম যে এই যে ওই যে 4 জনকে বহিষ্কারের কথা বলেছিলাম, জি, ওই বাংলা একাডেমি থেকে 4 জনকে বহিষ্কারের কথা বলা হয়েছিল, মনে আছে? জি জি, তাদের নাম একদম পরিষ্কার ভাবে এসেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডকুমেন্টে, যে এরাই হচ্ছে বিশ্বাসঘাতক, এরাই দলিল তৈরি করেছে, নামের লিস্ট তৈরি করেছে কারা বাংলাদেশের পক্ষে এবং কাদেরকে মারতে হবে।
না হলে তারা খুঁজে খুঁজে অমুককে মারবে, তমুককে মারবে, তমুককে মারবে, এরকম এতটা গোয়েন্দাগিরি পাকিস্তান আর্মি করতে পারে না। এরা করা সম্ভব ছিল না, একেবারেই তখন শেষ দিক, করা সম্ভব ছিল না। এবং তারা ভুল আইডেন্টিফাই করেছে, তারা ভুল আইডেন্টিফাই করেছে, সেরকমও আছে। হ্যাঁ, মনিরুজ্জামান কেউ অধ্যাপক আরেকজনকে। তো এই যে ঘটনাগুলো আমি আগে বলেছি, দর্শকরা যেন আবার মনে না করেন যে আমরা আগাগোড়ায় পাকিস্তানে রয়ে গেছিলাম, তা না। আমি পাকিস্তান থেকে পালিয়ে চলে গেছি। তারপর আমি শুনেছি পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে আমার প্রথম ওখানে গিয়ে এই যুদ্ধের ব্যাপারটা পরিষ্কার হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিসে গিয়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে এখন যে ভদ্রলোক ছিলেন, সম্ভবত তিনি এখন ঢাকায় আছেন, সেটা আর নাম বলার দরকার নেই, সেখানে গিয়ে টেলিপ্রিন্টারে নাম আসছিল এবং তার মধ্যে আমার ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক থেকে শুরু করে বাংলা বিভাগের অধ্যাপকের নাম এসেছিল এবং তাদের প্রত্যেকের দেওয়া নামের তালিকা আমি নিজের চোখে টেলিপ্রিন্টারে, তখন ছিল টেলিপ্রিন্টার, তখন ওই ফ্যাক্স জাতীয় কিছু চলছিল না, টেলিপ্রিন্টার কট করে আসছে নাম। তখন আমি বুঝলাম যে পাকিস্তান যে পন্থা নিয়েছে সেটা কিন্তু আজকের তৈরি না। যারা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করত, যারা পূর্ববঙ্গকে, পূর্ব পাকিস্তানকে মুসলমান বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য উঠেছিল, বাঙালিত্ব বর্জন করে মুসলমান হতে হবে, প্রথমে মুসলমান তারপরে বাঙালি, এই ধারণা নিয়ে যারা এগিয়েছিল, তাদের যারা নাম আছে, তারাই এই কাণ্ডগুলো ঘটাতে সক্ষম হয়েছিল। এবং সেখানেই আমরা প্রস্তুত ছিলাম না, আমরা আশা করিনি যে এই বিখ্যাত শিক্ষাবিদ, এত নাম করা, যাদেরকে শ্রদ্ধা করি আমরা, যাদের লেখাপড়া জ্ঞানে গর্মে শ্রদ্ধা, তারা আমাদের প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। ডক্টর ফজলুল আলম, আজকে তৃতীয় মাত্রা অনুষ্ঠানে আপনি আসার জন্য অনেক ধন্যবাদ। আর ডক্টর সরোয়ার আলীকে আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে অর্থবহ শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, আমি এটা নিয়ে কথা বলবো। আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, মুক্তিযুদ্ধ জাদুঘর এখন আমাদের চোখের সামনে, এবং যে সাংস্কৃতিক আন্দোলনের কথা আমরা বলছি, 52 সালে ছিল যে আমরা কি গাইবো, কি লিখবো, কি ছবি আঁকবো, সেটা ছিল আমাদের কল্পনায়। এখন কিন্তু আমাদের চোখের সামনে পুরো বাংলাদেশটা রয়েছে, এবং এই দেশটাকে আমরা কিভাবে গড়ে তুলব সেটাই অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই জানেন, কারণ আমরা সবাই ভালো কি এটা নিশ্চয়ই বুঝতে শিখেছি বা বুঝতে পারি, কারণ বাংলাদেশের বয়স তো অনেক হয়ে গেল। ডক্টর সরোয়ার আলী, যে মুক্তিযুদ্ধ জাদুঘর আপনারা বললেন যে খুব সাধারণ মানুষরা তৈরি করেছেন, তারা আজকে আমাদের চোখে নিশ্চয়ই অসাধারণ হয়ে যাচ্ছেন, কারণ এখন যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে তার চেয়ে প্রায় 90 গুণ বড় হয়ে এই জাদুঘরটা আমাদের চোখের সামনে আসছে। আমরা যারা আজকে অনুষ্ঠান দেখছি তাদের চোখের সামনে এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা রয়েছে, একই সাথে বাংলাদেশ রয়েছে। এই বাংলাদেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এবং অনুষ্ঠানের শুরুতে যে কথা বলেছিলাম, আমরা কি সবাই ঠিক সময় ঠিক কাজটি করছি? আমি এর উত্তর জানি না, কিন্তু আপনি যদি এর উত্তরটা জানেন এবং সেইভাবে কাজ করেন, নিশ্চয়ই আগামী প্রজন্ম বলবে যে আমরা সত্যিকার সুন্দর একটা বাংলাদেশ তাদের জন্য রেখে গিয়েছি। অনেক ধন্যবাদ আজকের এই তৃতীয় মাত্রা দেখার জন্য।